আর রতনদা আর একটা কথা বলবো, সেটা হচ্ছে যে ওই গল্পটা আমি একটুখানি শুনতে চাই আর একবার। সেটা হচ্ছে যে যা যা মিস করেছেন আপনি, যেরকম আর.ডি. বর্মনের গান করাটা একটা ইয়ে হয়ে গেছে, কথা হয়েও রেডি হয়েও সেটা উনি চলে গেলেন আর হলো না, সেটা তো আমরা জানি। তবুও আমি বলবো, যেহেতু একটা হয়তো বড় কাজ হতো, যেটা আমরা অনেক ভালো গান পেতাম, যেটা থেকে বঞ্চিত হলাম। হ্যাঁ, এটা এটা একটা খুব দুঃখের ঘটনা হয়েছে। এটা আমার জীবনেও একটা না পাওয়া। তো তো আমি অনেক গানই, মানে আমি যত লিখেছি তার বোধহয় 4 ভাগের 1 ভাগ গান হয়তো আমি লিখতে পারিনি, এমনও অবস্থা, এমনও ঘটনা ঘটেছে। HMV অনেক প্রজেক্ট আমি করতে পারিনি, করতে পারিনি। মানে তুমি আমাকে জানো, আমি বড় খুঁতখুঁতে। হ্যাঁ, যা যেটুকু লিখেছি আমার জ্ঞান বোধ বুদ্ধির উপর আমি লিখেছি। আমি কখনোই দাবি করি না যে আমি ভালো গান লিখি, কখনোই দাবি করি না। আমি গান লেখার চেষ্টা করি, এটা কিন্তু আমি বাই হার্ট বলছি, এটা আমার অন্তরের কথা, এটা আমার কোনো মেকি বিনয়ের কথা না। হ্যাঁ, চেষ্টা করাটা এইটুকু আমার হাতে আছে, এর বেশি নেই। আর তুমি যেটা বলছিলে যে আর.ডি. বর্মনের ঘটনা, অ্যাকচুয়ালি সে বছর, তার কিছু বছর, কয়েক বছর আর.ডি. বর্মনের হাতে কোনো কাজ ছিল না বম্বেতে। তুমি একটা ছবি পেয়েছিলেন, লাভ স্টোরি 1942 নাকি লাভ স্টোরি। তো আর.ডি. বর্মনের বন্ধু ছিলেন কনকর্ড কোম্পানির মালিক বিশ্বনাথ চট্টোপাধ্যায়। পুরুষ চেহারা, ভদ্র অমায়িক মানুষ, HMV A&R ম্যানেজার ছিলেন। তার 2 বছর আগে সুপার রুনা বলে একটা অ্যালবাম করেছিল, তোমার মনে আছে? হিন্দি গান গেয়েছিলেন রুনার, তাতে প্রচুর টাকা ইনভেস্ট হয়েছিল, আমাদের এটা শোনা কথা। ও সেই ক্যাসেটটা ফ্লপ হয়। তখন উনি কোম্পানির চাকরি ছেড়ে দিয়ে একটা কোম্পানি করেছিল, সেই কোম্পানির নাম হচ্ছে কনকর্ড রেকর্ড। গানের মানুষ কি করবেন, এটাই তো তার কাজ। এবং সেই সময় কনকর্ডের একটা ভালো নাম ছিল। একদিন আমি বাড়িতে ভোরবেলা দেখি উনারই এক কর্মী আর কি, একটি ছেলে, সুনীল গাঙ্গুলি গিটারিস্ট, তার ছেলে, আর মিন্টু দাশগুপ্ত হাস্যকল্প করতে তার ছোট ছেলে। ওরা দুজনেই আমার খুব প্রিয় পাত্র। ওরা এসে, একজন এসে বলছে এরকম, বিশ্বনাথ দা আজকে আপনার সঙ্গে দেখা করতে বলেছে, আজকে দুপুরে যদি আপনি আসেন। আমি ঠিক আছে যাবো। তো আমি গেছি, ম্যান্ডিভিলা গার্ডেন্স ওনার বাড়ি, এখনো সেই বাড়িটা রয়েছে। তো ওনার বাড়িটা এই ঢোকার পরেই একটা গ্যারেজ আছে, গ্যারেজের মধ্যে ওনার অফিস, তার মধ্যে সব, এদিকে 3 তলা বিশাল বাড়ি, ওনার স্বামী স্ত্রী, আর কোনো লোকজন বলে আমি দেখিনি আর কি। কাছে সত্যি কথা বলতে কি জানো তো, এইসব গানের মানুষ আমি যত দেখেছি, আর এখন ভাবি, যখন বেরাই না আমি মিল খুঁজে পাই না। ওনারা আত্মপ্রান্ত মিউজিক্যাল, আত্মপ্রান্ত। তো উনি আমাকে বললেন, ওদের দুজনকে বলে, এই দরজা বন্ধ করে দেখে যেমন না আসে, বলে আমাকে বললো একটা ক্যাসেট দিয়েছেন আমাকে, বলে এই ক্যাসেটটা আপনি বাড়িতে নিয়ে শুনবেন, যার ভয়েস শুনবেন তিনি হচ্ছেন সিঙ্গার, এটা কাউকে শোনাবেন না কিন্তু। আপনি কাউকে শোনাবো, বললো এখানে 8টা গান আছে, তো আপনার কদিন লাগবে? আমি বললাম দিন 15 মধ্যে হয়ে যাবে। বলে আমি 20 দিন দিলাম। ঠিক আছে। তো বাড়িতে নিয়ে এসেছি, আমি তো সোজা বাড়ি চলে এসেছি। এসে যেই টেপটা চালিয়ে যে দিকে আর.ডি. বর্মনের ভয়েস, আমার আমার তখন আমার অবস্থা বোঝানোর বাইরে, কারণ বিগত 5-7 বছর আর.ডি. বর্মন গান গাননি, কখনো গান করেননি ওই রকম। আর কি অসাধারণ সুর, না স্টাইলের সেই সুরগুলো। তো আমি দিন 12-এর মধ্যে গান আমার শেষ হয়ে গেছে, আমি নিয়ে গেছি, দিয়ে এসেছি। বিশ্বনাথ বাবু বলছেন হয়ে গেছে আমরা, হ্যাঁ হয়ে গেছে। তো তারপরের ঘটনা আমার শোনা দুর্বাদর নবীন ঘোষের মতো। নবীন ঘোষ মানে যে উৎসাহ গ্রুপের ম্যানেজার ছিলেন, ও কাজ করতে এখনো অবসর নিয়েছে। ও দুর্বাদর চট্টোপাধ্যায়, যে গ্রেট অ্যারেঞ্জার, আমাদের এই সঙ্গীত জগতের একজন মহান অ্যারেঞ্জার। তো দুর্বাদর আমার খুব ক্লোজ, আমার বন্ধুর মতো মানুষ। তো ওকে নিয়ে বিশ্বনাথ চ্যাটার্জি গেছেন আর.ডি. বর্মনের সঙ্গে দেখা করতে।
আদি বর্মন নিজে অ্যারেঞ্জ করেন, ওকে ও তখন মেসেঞ্জারের কাজ করার মতো। আর দুর্গাদা পরে আমাকে বলেছে যে আমি তো ওখানে গিয়ে তো মানে আমি কাঁপছি, কার সামনে দাঁড়াচ্ছে, আদি বর্মন বলে কথা। যাই হোক, তো দুর্গাদা বলছে আমি গিয়ে একটা অবাক কাণ্ড ব্যাপার দেখলাম দুটো গানের বাঞ্চ এরকম আদি বর্মনকে দিলেন, দিয়ে বললেন যে আমি দুজন গীতিকারকে দিয়ে একই ক্যাসেট দিয়েছি, দুজনকে লিখিয়েছি, তুই নাম জানতে চাইবি না। ওরা দুজন বন্ধু ছিল, আদি বর্মনের বন্ধু ছিল ছোটবেলার, কাছাকাছি তো ওই ব্রিজটার ওপারেই তো আদি বর্মনের বাড়ি ছিল, এই পারে উনি। তো আদি বর্মন দেখছে, এটা দুর্বোধনের মুখে শোনা আমার, দেখছে, দেখে বলে এই গানগুলো কাজে না। বলছে আর তুই ফাইনাল কর কোন গানগুলো করবি, তারপর নাম দেবো। তখন বলছে এই গানগুলো রতন সাহানি। হ্যাঁ, তো দুর্বোধন চুম্বিক আছে, বলে এগুলো হচ্ছে এগুলো পুলক বন্দ্যোপাধ্যায়। তো দুর্বোধন বলছে আশ্চর্য ব্যাপার, পুলক বন্দ্যোপাধ্যায়ের লেখা ছেড়ে এখানে আদি বর্মন পছন্দ করেছে। এই খবরটা আমি যখন পাই আমার গায়ের মানে কি বলবো আমি ভাবতে পারছি না, কারণ পুলক বন্দ্যোপাধ্যায়, গৌরীকৃষ্ণনাথ মজুমদার আমার কাছে দেবতার সমান। আমি তাদের ভীষণ শ্রদ্ধা করি কাঞ্চন। হ্যাঁ, সেটা আমি জানি, বরাবর আপনি বলেছেন। জটিলেশ্বর মুখোপাধ্যায় যারা আমার অগ্রজে যারা, তাদের আমি ভীষণ শ্রদ্ধা করি। আমি মনে করি যে কোনো জেনারেশন তার আগের জেনারেশনকে শ্রদ্ধা করা উচিত, তাহলে সে কিছু অ্যাচিভ করতে পারে, আদারওয়াইজ অ্যাচিভ হয় না। ঠিক কথা। আমি যদি মাটিতে দাঁড়িয়ে থাকি আমার পড়ে যাওয়ার ভয় থাকবে না। ঠিক কথা। আমি যদি নিজেকে উঁচুতে তুলি যে কোনো মুহূর্তে আমার অধঃপতন হতে পারি। তো সব ঠিকঠাক হয়ে গেল, গান লেখা হয়ে গেল। আর তখন আমি খুব ব্যস্ত ছিলাম, আমি খুব মানে টি সিরিজে ভূষণ কুমার তো আমাকে টি সিরিজে নিয়ে গেছিলেন। তো আমি তখন টিপস কোম্পানি থেকে আমাকে ফোন করেছে যে কিছু গান আছে, তোমার মনে আছে রং আনারি, এগুলো তখন ভাষা গান খুব চলছে। আর আমি ভাষা গান একটা মজা করতাম, আমি ভাষা গানে আমি করতাম কি সুরটাকে নিতাম কিন্তু কথাটাকে নিতাম না, আমার ট্রান্সলেশন করতাম না, আমি একদম নতুন ভাবনার উপর, যার জন্য মানুষের তখন লাখ লাখ কাছে বিক্রি হয়েছে। হ্যাঁ, আমরা তো ওইটাও প্রথম শুনেছিলাম, দেবাশিস রফি সাহেবের যে গান, সুপার ডুপার নাগমণি কানমণি। হ্যাঁ, দারুণ গান ছিল। আমরা ভারতবাসী, গানগুলো তখন তো প্রচুর বিক্রি হয়েছিল। তো আমি তখন গেছি টিপসের কাজ করতে। টিপস বললো দাদা 6 থেকে 8টা অ্যালবাম আছে, মানে এক একটা অ্যালবামে 6-7টা করে গান হলে তাহলে চিন্তা করো কতগুলো গান, দিন 15 আমাকে গান থাকতে হবে। আমি বোম্বে এসেছি, আদি বর্মন চলে এসেছেন কলকাতা গান করতে। তো আমাকে বিশ্বনাথ বাবু ফোন করেছেন যে আপনি কোথায়, আমি তো বন্ধু বসে আছি। তো আমি আদি বর্মন চলে এসেছি। আমি বললাম তাহলে কি হবে। সেই বছর ইন্দ্রাণী সেনের গান করার কথা, এবং আদি বর্মন আমাকেই লিখতে বলেছিলেন 4টে গান। উনি বলেছিলেন এরপর থেকে এই রতনবাবুকে দিয়ে আমি গান লেখাবো সব। ভাবো কাঞ্চন, এটা অনেক পাওয়া ভাই, অনেক পাওয়া। তো আমি তো তখন ওখানে, তখন আদি বর্মন বললেন যে ঠিক আছে আমি আদি বর্মনের গানগুলো করে নিচ্ছি, যাকেই পাই আর আমি আবার এসে এই গানগুলো গাই। তো আমি গান করে বোম্বে থেকে কলকাতা এসেছি, উনি তো চলে এসছেন বোম্বেতে, চলে এসছে আর নাচ করে গানগুলো করেছেন আর উনি চলে এসছেন। এটা বিরাট একটা, আমরা খুব একটা বড় একটা চ্যাপ্টার পেলাম না, হারিয়ে গেল। গানগুলো উনি চয়েস করেছিলেন, ভাবো তুমি। হ্যাঁ, যেখানে পুলকদার মতো নমস্য মানুষের গান, ওখানে এই যে কথাটা বললাম, এটা হয়তো আমার অপরাধ হচ্ছে, পুলকদার নামটা নাই বলতে পারতাম, কিন্তু আমি বললাম কোনো নেই তো এখানে, কারণ আপনি তো শ্রদ্ধা করে বলছেন সেটা তো। পুলক বন্দ্যোপাধ্যায়, গৌরীকৃষ্ণ মজুমদার, শিবদাস বন্দ্যোপাধ্যায়, তারপর আরো অনেক ছিলেন, মিন্টু ঘোষ, সুনীল বরণ, হ্যাঁ, কত মানুষ, কত গুণী গীতিকার, এত সমৃদ্ধ করেছেন বাংলা সঙ্গীতকে। ওনারা একটা বাংলা সঙ্গীতের ভিত্তি প্রস্তর যদি কিছু বলা হয়, এই গীতিকার সুরকারেরা।